ভেতরে আয় মা। বৃষ্টিতে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি? এই বাড়ির উঠোন দেখে ভয় পাচ্ছিস বুঝি? ভয়ের কিছু নেই, বাড়িটা বড়। আজ থেকে এই বাড়ি তোর বাড়ি। দেখবি কিছুদিন পরে এই উঠোনটাই তোর সবচেয়ে পছন্দের জায়গা হবে। মা, আমি আমি একটু ভয় পাচ্ছিলাম সত্যি। আমাদের বাড়িটা তো খুব ছোট ছিল। মা বলেছিলেন শ্বশুর বাড়ি বড়লোকের বাড়ি, সেখানে গিয়ে চুপচাপ থাকবি, মাথা নিচু করে কাজ করবি। আমি চেষ্টা করব মা, যাতে কোনো ভুল না হয়। আমি মন দিয়ে সব করব। এত গুছিয়ে কথা বলতে হয় না মা। এই বাড়ির সব সুখ দুঃখ এখন থেকে তোমারও। একটা কথা মনে রাখবি, এই বাড়িতে যা কিছু করবি মন দিয়ে করবি, ভালোবেসে করবি। আর বৃষ্টি থামলে তোকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। পেছনে বাগানটা আছে, সেখানে কদম গাছ, জুঁই ফুলের ঝাড় সব দেখবি। এখন আগে ভেতরে চল, পা ধুয়ে নে। চল, আর দেরি করিস না। জি মা, আপনি আগে যান, আমি আসছি। বৌমা, এত ভোরে উঠে গেলে? বাড়ির বড় গিন্নিও এখনো ঘুম থেকে ওঠেননি। তুমি তো সেদিনই এসেছো, একটু বিশ্রাম নিতে পারতে। এই বাড়িতে কাজের লোক আছে, সব কাজ তোমাকে একা করতে হবে না। তুমি একটু জিরিয়ে নাও। বিয়ের পরের দিন এত কাজ করতে কেউ আসে নাকি বৌমা? তাড়াহুড়ো করে কি হবে? না হরি কাকা, আমি ছোটবেলা থেকেই ভোরে উঠতে অভ্যস্ত। আমাদের বাড়িতে মা ভোর 4টায় উঠে গোয়াল ঘর পরিষ্কার করতেন, আমিও তার সঙ্গে উঠে পড়তাম। এই কাজগুলো করতে আমার ভালো লাগে কাকা, একদম কষ্ট হয় না। তাছাড়া আমি বসে থাকতেও পারি না, হাতে কাজ না থাকলে খুব অস্বস্তি হয়। বড় বাড়িতে এমন শান্ত মনের বউ অনেকদিন আসেনি বৌমা। আমি এই বাড়িতে অনেক কিছু দেখেছি, কিন্তু তোমার মতো সরল মেয়ে এই বাড়িতে প্রথম দেখলাম। তুমি এই বাড়িটাকে আলো করে রাখবে আমার মনে হয়। অরুণ বাবু ভালো মেয়ে বেঁচেছেন। চলো, তোমাকে 1 কাপ চা বানিয়ে দিই। এই বৃষ্টির সকালে গরম চা না হলে চলে? আমার বানানো আদা চা খেলে দেখবে সারা দিন মনটা ফুরফুরে থাকবে। এই বাড়ির সবাই আমার চায়ের ভক্ত। দাও কাকা, চা খেয়ে তারপর রান্নাঘরে যাব। মায়ের জন্য ভাত বসাতে হবে তো। মা কোন ভাত পছন্দ করেন কাকা? গোবিন্দভোগ না মিনিকেট? আমি তো জানি না মায়ের কি পছন্দ, তুমি একটু বলে দাও না। গিন্নিমা গোবিন্দভোগ পছন্দ করেন বৌমা, আর ভাতের সঙ্গে একটু ঘি নিম পাতা ভাজা হলে তিনি খুশি। তুমি জিজ্ঞেস করলে বুঝি? তুমি সত্যি মনে রাখবে সব। চলো চলো, চা বানাই। কাকা, এত খাবার রোজ বেঁচে যায়? এই ভাত ডাল এগুলো তো ফেলে দিলে নষ্ট হবে। আমাদের গ্রামে কত মানুষ আছে যারা দুবেলা ঠিক করে খেতেও পায় না। আমার মায়ের কথা মনে পড়ে কাকা, কত রাত মা না খেয়ে ঘুমিয়েছেন যাতে আমরা ভাই বোনরা খেতে পারি। এই খাবারগুলো কি গ্রামের কাউকে দেওয়া যায় না? বৌমা, তোমার মনটা সত্যি বড়। আমিও ভাবি কখনো কখনো এত খাবার নষ্ট হয়। গ্রামের পূর্ব পাড়ায় 2জন বৃদ্ধা আছেন, তাদের দেখার কেউ নেই। আর নদীর ধারে সুকুমারী দিদির ছোট্ট ঘরটায় একটা বুড়ো দম্পতি থাকেন, তারাও কষ্টে আছেন। আমি তো চাকর মানুষ, আমার কথায় কি আসে যায়? কিন্তু তুমি তো বাড়ির বউ। কাকা, ভালো কাজে কি আর রাগ করবে? মা জানলে নিশ্চয়ই খুশি হবেন। তুমি একটু খাবারগুলো গুছিয়ে নাও, আমি মাটির হাঁড়িতে করে দিচ্ছি। তুমি আর আমি মিলে পৌঁছে দিয়ে আসি। বৃষ্টিতে ওরা হয়তো বেরোতেও পারেনি। একটু ডাল, একটু ভাত, একটু তরকারি এসব পেলে একবেলা তো চলে যায় ওদের। আমরা এত খাবার ফেলে দিই আর ওরা না খেয়ে থাকে, এটা তো ঠিক না কাকা। ঠিক আছে বৌমা, চলো তাহলে। তবে ছাতাটা নিয়ে নাও, কাদায় পা পিছলে পড়ো না যেন। আর কলা পাতাটা দিয়ে হাঁড়ির মুখ বেঁধে নাও, বৃষ্টিতে জল ঢুকবে তো খাবারে। হ্যাঁ কাকা, সেটা করে দিচ্ছি। চলো, আর দেরি করো না, বেরিয়ে পড়ি। অরুণ, একটু এদিকে আয় তো। দেখ, চালের হাঁড়িটা আজ সকালে ভরা ছিল, এখন অর্ধেক খালি। ডালের হাঁড়িও তাই। আমি তো কাউকে কিছু বলিনি, কিন্তু পাড়ার শান্তি কাকিমা বলছিলেন তোর বউ নাকি লুকিয়ে বাড়ির খাবার বাইরে দেয়। আমি জানি না কথাটা কতটা সত্যি, কিন্তু এই বাড়ির নিয়ম আছে, বাড়ির জিনিস বাইরে নিয়ে যাওয়ার আগে আমাকে একটু তো বলা উচিত ছিল। আমি কি এতই কড়া যে আমাকে বলতে পারলো না?
মা, তুমি আগে একটু বসো। নীলু সরল মেয়ে, সে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করেনি। হয়তো রান্নাঘরে খাবার বেঁচে গিয়েছিল, সে ভেবেছে কাউকে দিলে ভালো হয়। তুমি তো জানো মা, ওর বাড়িতে অভাব ছিল, ও অভাবের কষ্ট বোঝে, তাই হয়তো অন্যকে কষ্ট পেতে দেখলে সহ্য করতে পারে না। তুমি ওকে একবার জিজ্ঞেস করো, কথা বলো। ভুল বোঝাবুঝি হলে সবাই কষ্ট পাবে। আমি কি রাগ করেছি? আমি রাগ করিনি, কিন্তু একটু মনে লেগেছে, সেটা তো বলতেই পারি। বড় বাড়ির তো একটা ইজ্জত আছে, একটা নিয়ম আছে, আমি সেটুকুই চাই। আজ থাক, আমি কিচ্ছু বলবো না ওকে, কিন্তু মনের ভেতরে একটা খচখচানি রয়ে গেল। তোর বাবা বেঁচে থাকলে কি বলতেন জানি না, কিন্তু আমি এই বাড়ির নিয়ম সারা জীবন মেনে চলেছি, সেটুকু তো চাইতেই পারি। মা, তুমি একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। নীলু ভালো মেয়ে, তুমি নিজেই একদিন বুঝবে। দেখি, সময়ই বলবে। আমি আর কিছু বলছি না আপাতত। নীলু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? কি হয়েছে? তুমি কি বাড়ির রান্নাঘর থেকে খাবার নিয়ে গ্রামের লোকদের দিয়েছো? আমি রাগ করছি না, শুধু জানতে চাইছি। মা একটু মনে মনে কষ্ট পেয়েছেন। কেন, কিছু বলছিলেন উনি? তিনি কিছু বলেননি তোমাকে, কিন্তু আমি বুঝতে পারছি তিনি আগের মতো স্বাভাবিক নেই। তোমাকে একবার মাকে বলা উচিত ছিল। তুমি জানো, মা এই বাড়িতে একা একা সব সামলেছেন বাবা চলে যাওয়ার পর থেকে। একটু আত্মসম্মান আছে, সেটুকু তো রাখতেই হয়। আমি জানি আমার বলা উচিত ছিল, কিন্তু আমি ভেবেছিলাম ভালো কাজে কেউ কিছু মনে করবে না। রান্নাঘরে এত খাবার নষ্ট হচ্ছিল, আর গ্রামে মানুষ না খেয়ে আছে, আমি এটা সহ্য করতে পারিনি। কিন্তু আমি মায়ের মনে কষ্ট দিতেও চাইনি। সত্যি বলছি, আমি কোনো খারাপ উদ্দেশ্যে করিনি। মা কি আমার ওপর খুব রাগ করেছেন? আমি তো এই বাড়িতে নতুন, আমি কিছু বুঝে উঠতে পারিনি। আমার মনে হচ্ছে আমি বোকার মতো কাজ করেছি। তুমি কি মনে করেছো আমি ভুল করেছি? রাগ করেননি, কিন্তু মনে একটু লেগেছে। তুমি জানো তো, মা নিয়মের মানুষ, তাকে আগে বললে তিনি হয়তো নিজেই রাজি হতেন। তুমি একটু ধৈর্য ধরো, আমি মায়ের সঙ্গে কথা বলবো। আর দেখো, ভুল সবারই হয়, ভুল থেকে শেখাটাই বড় কথা। তুমি যে মানুষের কথা ভাবো সেটা তো ভুল না, শুধু একটু মাকে জানিয়ে করলেই হতো। না, তুমি কিছু বলো না, আমি নিজেই বুঝিয়ে বলবো মাকে, কিন্তু এখন না। মায়ের মনটা যখন একটু শান্ত হবে তখন। আমি চাই মা নিজে থেকে বুঝুক আমি কেন এটা করেছি। তুমি মাঝখানে পড়লে মায়ের আরো খারাপ লাগবে, মনে হবে ছেলে বউয়ের পক্ষ নিচ্ছে, সেটা আমি চাই না। তুমি ঠিকই বলেছ, তোমার বুদ্ধি আমার চেয়েও বেশি, সেটা মানতেই হবে। ঠিক আছে, তোমার মতো করো, আমি কিছু বলবো না। শোনো, মাকে আমি ভালোবাসি, সেটা মা একদিন ঠিক বুঝবেন। আমি অপেক্ষা করব। কিরে নীলু, বড় বাড়ির বউ হয়ে তো মুখ গোমড়া করে বসে আছিস কেন? তোর তো খুশিতে নাচার কথা। এত বড় বাড়ি, এত বড় উঠোন, ভালো স্বামী, সব তো ঠিকঠাকই আছে, তাহলে চোখে জল কেন? আমাকে বলবি না? পিয়া, তুই এসেছিস, ভালো করেছিস। আমি কাউকে বলতে পারছিলাম না। দেখ, আমি বাড়ির রান্নাঘর থেকে বেঁচে যাওয়া খাবার গ্রামের কয়েকজন বৃদ্ধকে দিয়েছিলাম। আমি তো এই বাড়ির কোনো কারোর ক্ষতি করিনি পিয়া, আমি শুধু একটু মানুষের উপকার করতে চেয়েছিলাম। আরে পাগলি, তুই তো ভালো কাজ করেছিস আর নিজেকে দোষী ভাবছিস, কিন্তু তুই যে কাজ করেছিস সেটা যখন উনি বুঝবেন তখন উনি নিজেই তোকে বুকে টেনে নেবেন। যারা ভালোবাসে তারা একদিন না একদিন ঠিক বুঝবে। তোর কথা শুনে একটু ভালো লাগলো পিয়া। আমি সত্যি চাই মা আমাকে নিজের মেয়ের মতো ভাবুক। আমি এই বাড়িটাকে খুব ভালোবাসি, শুধু মায়ের একটু ভালোবাসা পেলে আমার আর কিচ্ছু চাই না। ভালোবাসিস তো ভালোবাসা দেখিয়ে দে, সবাই সব ঠিক করে দেবে। আর শোন, মাঝে মাঝে আমাকে দেখতে আসিস, নইলে কিন্তু আমি খুব অভিমান করব। বড় বাড়ির বউ হয়ে পুরনো বান্ধবীকে ভুলে গেলে কিন্তু ছাড়বো না। পাগলি, তোকে ভুলবো কি করে? তুই তো আমার প্রাণের বান্ধবী। বৌমা, বৌমা, গ্রামের পূর্ব পাড়ায় 3টে কুড়ে ঘরে জল ঢুকে গেছে। সুকুমারী দিদির ঘরটাও ডুবে গেছে। বুড়ো দম্পতিটি গাছের তলায় বসে আছেন, কাঁপছেন ঠান্ডায়। কি বলছো কি কাকা? ঠিক কইছি, আমি একাই গিয়েছিলাম দেখতে, কিন্তু ওদের কিছু গরম খাবার দরকার। কি করা যায় বৌমা, আমি তো কিছু ভেবে পাচ্ছি না। এই অবস্থায় কে কোথায় যাবে? সব কাদা, সব জল, বুড়ো মানুষগুলো থরথর করে কাঁপছে, দেখলে বুকটা ফেটে যায়।
কাকা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি, খিচুড়ি বানাই গরম গরম। তুমি ততক্ষণ কয়েকটা পুরনো কাপড় গুছিয়ে নাও ওদের গায়ে দেওয়ার জন্য। আমি আধ ঘন্টার মধ্যে রান্না শেষ করব। আর কাকা একটু পুরনো চাটাই থাকলে সেটাও নিয়ে যেও, মাটিতে বসতে কষ্ট হবে ওদের। কিন্তু বৌমা, গিন্নিমা জানলে আবার, মানে আমি বলছিলাম, তুমি তো জানোই সেদিনের কথার পরে আবার যদি কিছু হয় তুমি তো আরো কষ্ট পাবে। কাকা মানুষ বিপদে পড়েছে, এই মুহূর্তে আমি সেটাই ভাববো, বাকিটা পরে দেখা যাবে। তুমি চলো, সময় নষ্ট করো না। মানুষের জীবনের চেয়ে বড় কোনো নিয়ম হয় না কাকা। মা বুঝবেন, আমি জানি উনি ঠিক বুঝবেন। এখন ওই বুড়ো মানুষগুলোর কথা ভাবো। ঠিক বলেছ বৌমা, চলো আমি কাপড় আর চাটাই গোছাচ্ছি, তুমি রান্না শুরু করো। গিন্নিমা, আমি সুকুমারী পূর্বপাড়ার, আপনাকে একটু দেখতে এলাম। কাল রাতে আমাদের ঘরে জল ঢুকে গিয়েছিল, আমরা গাছের তলায় বসেছিলাম না খেয়ে কাঁপতে কাঁপতে। এসো দিদি এসো। আপনার ছোট বৌমা গভীর রাতে খিচুড়ি রান্না করে হরিদাদার হাতে পাঠিয়ে দিয়েছিলেন, গরম কাপড়ও পাঠিয়েছিলেন। গিন্নিমা, ওই মেয়েটি না থাকলে কাল রাতে আমরা না খেয়েই থাকতাম। এই ফুলগুলো ওর জন্য। আমার কাছে তো আর কিছুই নেই দেবার, শুধু দোয়া আছে। আমি সত্যি বলছি গিন্নিমা, আমার জীবনে কেউ এমন করে পাশে দাঁড়ায়নি। ওই মেয়েটা আমাদের কাছে তো এসেছিল কাল রাতে। সুকুমারী দিদি, তুমি বসো, চা খাও। তোমাদের কষ্টের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তো জানতামই না এত কিছু হয়েছে। নীলু ও সত্যি এসব করেছে গভীর রাতে এই বৃষ্টিতে একা একা? গিন্নিমা, আপনার ছোট বৌমা শুধু কাল রাতে না, আগেও বেশ কয়েকদিনও আমাদের খাবার পাঠিয়েছে। গরিব মানুষের কষ্ট যে বোঝে সে মানুষ বড় দুর্লভ গিন্নিমা। আপনি ভাগ্যবতী এমন বউ পেয়েছেন। কি বলছো তুমি? আমি বুড়ো মানুষ, আমার কথায় কিছু যায় আসে না, কিন্তু এটুকু বলি ওই মেয়ের মনটা সোনার চেয়েও দামি। আমি তো কেউ না, গ্রামের একেবারে সাধারণ মানুষ, অথচ ও তো আমাদের কথাই ভেবেছে। এটা ছোট কথা নয় গিন্নিমা। তুমি ঠিকই বলেছ দিদি, আমার চোখ খুলে গেল আজ। অরুণ, আমি একটু বলতে চাইছিলাম, আজ সুকুমারী দিদি এসেছিলেন বাড়িতে, সব বলে গেলেন। কি বললেন মা? কাল রাতে নীলু কি করেছে, আগেও সে কি করেছে, সব জানলাম। আমি না জেনে মেয়েটাকে ভুল বুঝেছি রে। ও যে এত ভালো মনের মেয়ে, মানুষের জন্য এত করে, আমি সেটা দেখতেই পাইনি। আমি শুধু দেখেছি হাঁড়ি খালি আর ভেবেছি ও নিয়ম ভেঙেছে। আমার লজ্জা লাগছে রে। আমি একজন মা হয়ে, একজন বড় মানুষ হয়ে এত ছোট চিন্তা করেছি। তোর বাবা বেঁচে থাকলে আমাকে খুব ধমক দিতেন। মা, তুমি নিজেকে দোষ দিও না। তুমি জানতে না তাই ভুল বুঝেছো, কিন্তু এখন তো জানো। নীলু তোমাকে খুব ভালোবাসে মা। সে তোমার মনে কষ্ট দিতে চায়নি বলেই তো কিছু বলেনি। ও চেয়েছিল তুমি নিজে থেকে বুঝবে। তুমি যদি ওকে একটু কাছে টেনে নাও, ও আর কিছুই চাইবে না। এটুকুই ওর চাওয়া। আমি বুঝতে পারছি, গরিব ঘরের মেয়ে বলে আমি মনে মনে একটু তুচ্ছ করেছিলাম ওকে। সেটা আমার সবচেয়ে বড় ভুল। ও গরিব হতে পারে, কিন্তু ওর মনটা আমার চেয়ে অনেক বড়। আমি ওর কাছে যাব, আমি ওকে বলবো ও আমার মেয়ে। আমি ওকে কিছুতেই দূরে রাখতে পারবো না। মা, তুমি সত্যিই বড় মনের মানুষ। ভুল স্বীকার করতে পারার সবচেয়ে বড় শক্তি। আমি খুশি যে তুমি বুঝতে পেরেছো। বুঝতে দেরি হয়ে গেছে, কিন্তু এখনো সময় আছে। যা, আমাকে একটু একা থাকতে দে। নীলু, একটু আয় মা, এদিকে আয়। তোকে একটা জিনিস দিতে চাই। এই দেখ, এই বাড়ির চাবি। এটা আমার বিয়ের সময়কার। আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন যেদিন আমি এই বাড়িতে প্রথম পা রাখি। তিনি বলেছিলেন এই বাড়ির যে বউ হবে তাকে এই বাড়ির মতোই বড় মনের হতে হবে। আমি আজ বুঝলাম এই চাবি তোর হাতেই সবচেয়ে ভালো মানাবে। মা, এটা তো আপনার স্মৃতি, আমি এটা নিতে পারবো না। আমি তো কিছু করিনি, আমি শুধু যেটুকু পেরেছি করেছি। আপনি এত দামি জিনিস আমাকে দিচ্ছেন কেন? আমি এর যোগ্য নই মা। আমি গরিব ঘরের মেয়ে, আমার কাছে কিছুই নেই দেওয়ার। আমি কিভাবে এটা নেব? চুপ করো। তুমি যোগ্য নাও কে বলেছে? আমি বলছি তুমি এই বাড়ির সবচেয়ে যোগ্য মানুষ। নে, আমার শাশুড়ি বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন তোমায় দেখে। সত্যি বলছেন মা? আমার ভাগ্য এত ভালো?
তুমি গরিব ঘরের মেয়ে বলে কিছু যায় আসে না মা। মনের ধন দিয়ে তুমি এই বাড়িকে ভরিয়ে দিয়েছো। টাকা পয়সায় বড়লোক হওয়া যায়, কিন্তু বড়লোক হওয়া সবার পক্ষে হয় না। তুমি সেটা পেরেছো। মা, কিচ্ছু বলতে হবে না মা, চুপচাপ নে, এটা তোর প্রাপ্য। মা, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। তুমি যখন এই বাড়িতে এসেছিলে, আমি ভেবেছিলাম গরিব ঘরের মেয়ে কি বুঝবে বড় বাড়ির নিয়ম কানুন। তুমি যখন খাবার বাইরে দিচ্ছিলে, আমি ভেবেছিলাম তুমি এই বাড়ির নিয়ম ভাঙছো, কিন্তু এ আমার ভুল। থাক না সেসব কথা মা। বড় বাড়ির মান নিয়ম বানিয়ে হয় না রে মা, মানুষের মন দিয়ে হয়। তুমি সেটা আমাকে শিখিয়ে দিয়েছো। আমায় ক্ষমা করে দিস মা, আমি তোমার সঙ্গে একদমই ঠিক ব্যবহার করিনি এ কদিন। আমি একজন বয়স্ক মানুষ, আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করবে তো? মা, এসব আপনি কি বলছেন? আপনি আমার শাশুড়ি, আমার মায়ের মতো। আমি কোনোদিন আপনার উপর রাগ করিনি। আমি শুধু চেয়েছিলাম আপনি আমাকে একটু বুঝুন। আমি এখন বুঝেছি। আপনি বুঝেছেন, এটাই আমার কাছে বড় পাওয়া। আমি আপনার মেয়ে মা, আমাকে মেয়ের মতো রাখুন। আমি এই বাড়িকে সারা জীবন ভালোবাসবো। আপনি কোনো ক্ষমা চাইবেন না। আপনি আমার মা, মা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। আপনি যে আমাকে বুঝলেন, কাছে টানলেন, এটাই জীবনের সবচেয়ে বড় উপহার আমার। এদিকে আয় মা, আমি আজ থেকে তোকে আমার মেয়ে বলে ডাকবো। তুই আমার মেয়ে, আমার বউ না, মেয়ে। শুনেছিস? শুনেছি মা, আমি আপনাকে কোনোদিন ছেড়ে যাব না। দেখেছিস নীলু, আমি বলেছিলাম না সময় সব ঠিক করে দেবে। তোর শাশুড়ি এখন নিজের গ্রামের সবাইকে ডেকে খাওয়াচ্ছেন। এটা তো তোর জন্যই হয়েছে। ঠিক বলেছিলি রে তুই। তুই না থাকলে এই বাড়ির দরজা কোনোদিন গ্রামের মানুষের জন্য খুলতো না। এখন তো ছোট বউই এই বাড়ির সবচেয়ে বড় মানুষ। আমি কিন্তু গর্ব করি তোকে নিয়ে, সবাইকে বলে বেড়াই ওই বাড়ির ছোট বউ আমার খুব কাছের বান্ধবী। পিয়া, এত বড় কথা বলিস না। আমি কিচ্ছু করিনি। মা নিজে থেকেই বুঝেছেন। মায়ের মনটা তো বড়, তাই উনি সবাইকে ডেকেছেন। আমি শুধু একটু পথ দেখিয়েছি, বাকিটা তো মাই করেছেন। আর তুই না থাকলে আমি সেদিন খুব ভেঙে পড়তাম। বন্ধুর বিপদে তো বন্ধুই পাশে থাকবে। তোর কথাগুলো আমাকে শক্তি দিয়েছিল। মনে আছে তুই বলেছিলি, ভালোবাসিস তো ভালোবাসা দেখিয়ে দে। সেই কথাটাই আমাকে ধরে রেখেছিল। আচ্ছা আচ্ছা, এত কৃতজ্ঞতা দেখানোর দরকার নেই। আমাকে একটু পায়েস খাওয়াতো। এই বৃষ্টিতে গরম পায়েসের মতো সুখের জিনিস আর কিচ্ছু নেই। আর শোন, পায়েস একটু বেশি করে কিশমিশ দিসটি তো। আমি কিশমিশ ছাড়া পায়েস খাই না, জানিস তো। দিয়েছি দিয়েছি, তোর জন্য আলাদা করে বেশি করে দিয়েছি। চল খেতে আয়। এই হলো আমার নীলু, চল। বৌমা, গিন্নিমা, চা তৈরি। আজ একটু বেশি করে বানিয়েছি, কারণ আজ বাড়িতে অনেক দিন পরে সত্যিকারের সকাল হয়েছে। আমি এই বাড়িতে 40 বছর ধরে আছি। অনেক সুখ দেখেছি, অনেক দুঃখ দেখেছি, কিন্তু আজকের সকালটা আলাদা। সত্যি মনে হচ্ছে আজ যেন অনেক কিছু বদলে গেছে। আজ বাড়িটা সত্যি বড় বাড়ি হয়েছে। এই বাড়ির ইট পাথর তো আগেও ছিল, কিন্তু আজ মনে হচ্ছে বাড়িটা নতুন করে তৈরি হলো, ভেতর থেকেও মন থেকেও। কাকা, তুমিও তো এই বাড়ির মানুষ। তুমি না থাকলে তো আমি কিচ্ছু করতে পারতাম না। তুমি তো আমাকে গ্রামের মানুষদের কথা বলেছিলে। তুমি আমার সঙ্গে বৃষ্টিতে খাবার নিয়ে গিয়েছিলে। এই বাড়িটা শুধু আমার বা আমার মায়ের নয় কাকা, এই বাড়িটা তোমারও। তোমাকে ছাড়া এই বাড়ি অসম্পূর্ণ। হরি, চা দাও, আজ সবাই মিলে খাবো। আর শোন, আজ থেকে এই বাড়ির দরজা সবার জন্য খোলা। নীলু, তুমি ঠিক ছিলে মা। বড় বাড়ির রাজত্ব দেয়ালে না, দরজায়। মা, আপনি আছেন বলে এই বাড়ি আছে। আপনাকে ছাড়া এসব কিচ্ছু হতো না। আমার কিছু বলার আছে। কি রে? আমি বলতে চাই, আমি খুব ভাগ্যবান। আমার মা আছে, আমার বউ আছে, আমার হরি কাকা আছে। আর কি চাই জীবনে? চা খাও বাবু, চা ঠান্ডা হয়ে যাচ্ছে।